মিলি দেবী তার দুই ছেলে চন্দন এবং রতনকে নিয়ে বাস করে। রতন যেহেতু বাড়ির বড় ছেলে, তাই সে নিজের পছন্দ মতো মেয়ে লীলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর লীলা যেহেতু দেখতে সুন্দর ছিল, তাই তার শাশুড়ি মা নিজের বড় বৌমাকে খুব সাদরে মেনে নেয়। আর সেই সাথে লীলা সংস্কারী প্রকৃতির মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির খেয়াল রাখতে সে কখনো কোনো গাফিলতি করে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর গোটা বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজকর্ম লীলা একা হাতে সামলাতে থাকে। একদিন, বড় বৌমা, অনেকদিন তো হলো তুমি একা হাতেই এই সংসার সামলাচ্ছ, কিন্তু এবার বাড়িতে ছোট বৌমা আনার পালা। তাই আমি ঠিক করেছি কিছুদিনের মধ্যেই আমি চন্দনের বিয়ে দেব, তারপর দুই বৌমা মিলে তোমরা সংসার সামলাবে। নিজের ছোট দেওরের বিয়ের কথা শুনে লীলা খুবই খুশি হয়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে মিলি দেবী তার ছোট ছেলের সঙ্গে পারমিতার বিয়ে ঠিক করে ফেলে। আর বেশ কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। পারমিতা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, তাই সে ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে শিখে এসেছে কিভাবে সংসারের রাশ নিজের হাতে রাখতে হয়। সে ভালো করেই জানে শ্বশুরবাড়ির রান্নাঘরের উপর একবার যদি দখল করে নেওয়া যায়, তাহলে আর শ্বশুরবাড়ি দখল করতে কোনো চিন্তা নেই। তাই বিয়ে করে আসার দ্বিতীয় রাত থেকেই, মা, আজকে দুপুরবেলার রান্না বান্না আপনার বড় বৌমা করেছে। আমি যেহেতু নতুন বউ, তাই আপনারা আমাকে কোনো কাজ করতে দিচ্ছেন না, কিন্তু আজকে রাত্রিবেলার রান্নাটা কিন্তু আমি করব। দেখো বৌমা, তুমি একদিনও হওনি বিয়ে করে এই বাড়িতে এসেছো, আর তুমি প্রথম দিন এসেই রাত্রিবেলা সবার জন্য রান্না করতে পারবে না। তুমি একটু বিশ্রাম নাও, কালকে থেকে বরং তুমি রান্না বান্না করো, কেমন? হ্যাঁ রে ছোট, মা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। কালকে রাত্রিবেলা থেকে তুমি বরং রান্না করো, আর আমি কালকে তোমাকে সবকিছু নিজের হাতে শিখিয়ে দেব। শোনো দিদি, তোমাকে কিছু শেখাতে হবে না, কারণ আমি রান্না বান্না আমার বাপের বাড়ি থেকে শিখে এসেছি। আর এতদিন সবাই তোমার হাতে রান্না খেয়ে এসেছে, তাই আজকে রাত্রিবেলা আমি রান্না করব। আর কোথায় এতজন? মাত্র 5 জনের জন্যই তো রান্না করতে হবে। আমি রান্না করব, কোনো সমস্যা নেই। এই বলে পারমিতা একেবারে জেদ ধরে বসে যে এবার থেকে রাত্রিবেলার রান্না সেই করবে। আর তার জেদের কাছে তার শাশুড়ি মা এবং বড় যা একেবারে হার মানে। ব্যাস, তারপর থেকেই শুরু হয়ে যায় আসল সমস্যা। ঠিক আছে ছোট বৌমা, তুমি যখন বলছো যে আজকে রাত্রিবেলা তুমি রান্না করবে, তাহলে যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না করা শুরু করে দাও। আর হ্যাঁ, আমরা মাত্র 5 জন নই, আজকে রাত্রিবেলা আমার 10 জন বান্ধবী তোমাকে দেখতে আসছে, তাই তোমাকে আজকে মোট 15 জনের রান্না করতে হবে। কি 15 জন? না মানে আসলে এতজন? ঠিক আছে মা, আমি 15 জনের রান্নাই করে দেব। কি আর আহামরি রান্না, ওই তো ডাল ভাত আর ডিমের অমলেট। এই রান্না আমার কাছে কোনো ব্যাপার নয়, আমার তো ডান হাতের খেল। লীলা তার ছোট জায়ের মুখে এমন কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। আগে না ছোট, শুধুমাত্র ডাল ভাত আর ডিমের অমলেট নয়, আমার ছোট দেওর আর আমার বর দুপুরবেলায় 1 কেজি খাসির মাংস, 5 কেজি মুরগির মাংস আর ভালো বাসমতি চাল নিয়ে এসেছে। তাই তোমাকে মটন বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে আমের চাটনি, আমের শরবত, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, দই কাতলা সবই রান্না করতে হবে। যাও তাড়াতাড়ি গিয়ে রাত্রিবেলা রান্নাটা শুরু করে দাও। হায় রে, আমি কোন বিপদে পড়লাম। আমার মা আমাকে শিখিয়েছিল বড় জায়ের কাছ থেকে রান্না বান্না সব কেড়ে নিতে, আর আমি রান্না বান্না কেড়ে নিতে গিয়ে রাক্ষসদের নিমন্ত্রণ জানিয়ে বসলাম। পারমিতার এত খাবারের নাম শুনে গরমের মধ্যে ঘামতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে সে রান্নাঘরে গিয়ে রাত্রিবেলার জন্য 15 জনের বিভিন্ন রকমের পদ রান্না করতে শুরু করে। আর এত রকমের পদ রান্না করতে গিয়ে তার মাথা একেবারে ঘুরে যায়। আর একটু রাত হতে না হতেই মিলি দেবীর সমস্ত বান্ধবীরা সেখানে চলে আসে, আর সবাই মিলে বেশ মজা করে নতুন ছোট বৌমার হাতে রান্না খায়। মিলি, যাই বলিস না কেন, তোর ছোট বৌমাকে তোর বড় বৌমার থেকে দেখতে সুন্দর হলেও রান্নার স্বাদ কিন্তু তোর বড় বৌমার হাতেই বেশি। কারণ এর আগে কিন্তু আমরা অনেকবারই তোর বাড়িতে ডিনার করতে এসেছি, আর সেই খাবার দাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। এই যে ছোট বৌমা, তুমি কিছু মনে করো না, কিন্তু তোমার সবেমাত্র বিয়ে হয়েছে তো, তাই রান্না বান্না শিখতে তোমার একটু সময় লাগবে। বাবা, মাংসের হাড়গুলো পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন, আর এখন আমার হাতে রান্না খারাপ লাগছে? এত কষ্ট করে নতুন বউ হয়ে রাত্রিবেলা আপনাদের সবার জন্য রান্না করলাম, তাতেও এত নিন্দা? পারমিতার মুখে এরকম পটর পটর উত্তর শুনে তার শাশুড়ি মা এবং বড় যা খুবই লজ্জা পেয়ে যায়। আর অন্যদিকে মিলি দেবীর বান্ধবীরাও একেবারে চুপ করে খেয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শোনো ছোট বৌমা, বড়দের মুখে কিন্তু ওরকম করে কথা বলতে নেই, ওনাদের একটু স্বভাব আছে নিন্দা করার। কিন্তু তাই বলে তোমার রান্না কিন্তু খারাপ হয়নি, তোমার রান্না ভালোই হয়েছে।
তাহলে মা, বিয়ের পরের দিন থেকেই যখন রাত্রিবেলা নতুন বউ সবাইকে এতগুলো রান্না করে খাওয়াতে পেরেছে, তাহলে কিন্তু ওর আর কালকে থেকে রাত্রিবেলা রান্না করতে কোনো অসুবিধা হবে না। তাই দুপুরবেলা আমি রান্না করব, আর রাত্রিবেলা এবার থেকে ছোট বৌমাই রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, কাল থেকে রাত্রিবেলা করে আমি রান্না করব। আর আজকে তো মাত্র 15 জন লোক এসেছে বলে কালকেও যে লোক আসবে তার তো কোনো মানে নেই। এত চিন্তা করো না দিদি, দেখবে আমি সব সামলে নেব। এই বলে পারমিতা নিজের ঘরে চলে যায়। আর লীলা মনে মনে তার ছোট জায়ের উপর ভীষণ পরিমাণে হাসে, কারণ সে ভালো করেই জানে প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার সময় তার শ্বশুর বাড়িতে কেমন দৃশ্যের সৃষ্টি হয়। তাই সে রাত্রিবেলা রান্না করার বোঝা আগে ভাগেই তার ছোট জায়ের ঘাড়ের উপর চাপিয়ে দেয়। আর বেচারি ছোট জা সংসারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে গিয়ে একেবারে খাল কেটে কুমির দিকে নিয়ে আসে। পরের দিন রাত্রিবেলা পারমিতা যখন রান্নাঘরে রান্না করছে, এমন সময়, এই পারমিতা, তোমার রান্না বান্না হয়ে গেছে নাকি? আজকে কি রান্না করেছো? না না, এখনো রান্না হয়নি, এই সবেমাত্র চাউমিন সিদ্ধ করতে বসিয়েছি। আর আজকে আমি ঠিক করেছি আমাদের সবার জন্য রাত্রিবেলা মিক্স নুডলস আর তার সাথে চিলি চিকেন বানাবো, আর তার সঙ্গে আমের আইসক্রিম। বাহ, বেশ ভালো তো। শোনো না, তুমি যা বানাচ্ছ সবগুলো 20 প্লেট এক্সট্রা বানিয়ে ফেলো, কেননা আমার অফিসের বন্ধুরা আজকে জোর করছে, ওরা আজকে আমার বাড়িতে এসে বিয়ের ট্রিট নেবে। এরকম 20 প্লেট এক্সট্রা রান্না করার কথা শুনে পারমিতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারে না যে রাত্রিবেলা রান্না করার সময় তার উপর কেন এরকম ভাবে নির্যাতন করা হচ্ছে। আরে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন রাত্রিবেলা বসে বসে 20 জনের জন্য এক্সট্রা রান্না করব? আমি তো মানুষ নাকি রে বাবা? তুমি ওদের হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দাও, তাহলে তো সমস্যা মিটে যাবে। শুধু শুধু ওদেরকে বাড়িতে বয়ে নিয়ে আসছো কেন তুমি? না মানে পারমিতা, কিছু মনে করো না, আসলে ওরা বলছিল যে হোটেলে যাবে, কিন্তু তুমি তো ভালো করেই জানো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তো অনেক টাকা খরচা। তাই আমি বলেছি আমার বাড়িতে চলে আসতে। আমার বউ খুব ভালো রান্না করে, আর আমার বউ তোদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। তোর 14 গোষ্ঠীকে এখন আমি রান্না করে গেলাবো নাকি? শাশুড়ি মায়ের 15 জন বান্ধবীকে রাত্রিবেলা রান্না করে গেলাবো, তারপর তোর 20 জন বন্ধুকে রাত্রিবেলা রান্না করে গেলাবো? আমি তো বউ না, আমি তো বাড়ির চাকরানি, পুরো হাবাতে পরিবার একটা। এই বলে পারমিতা রেগে গিয়ে মুখের উপর ফোন কেটে দেয়। আর চন্দন ভয়ে ভয়ে রাত্রিবেলা তার 20 জন বন্ধুকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু পারমিতার কিছু করার থাকে না। সে যখন নিজের কাঁধে রাত্রিবেলার রান্নার দায়িত্ব তুলে নিয়েছে, তাই তাকে এখন সেই দায়িত্ব পালন করতেই হয়। তাই সে সবার জন্য গরম গরম মিক্স চাউমিন, চিলি চিকেন এবং আমের আইসক্রিম করে ফেলে। আর চন্দনের বন্ধুরা সেই খাবারগুলো একেবারে চেটে পুটে সাবর করে দেয়। বাহ বৌদি, তুমি তো দারুণ রান্না করেছো। প্রত্যেকদিন রাত্রেবেলা যদি এরকম ডিনার পাই তাহলে আমাদের ডিনার তো একেবারে জমে যাবে। সত্যি চন্দন, তুই ভাগ্য করে বউ পেয়েছিস, কারণ আমি যদি আমার বউকে ফোন করে বলতাম যে 20 জনের জন্য রাত্রেবেলা রান্না করো, তাহলে আমার বউ ফোনের মধ্যে আমাকে ঝাঁটা মারতো। কিন্তু দেখ, বৌদি কিছুই বললো না, কি সুন্দর হাসি মুখে আমাদের খেতে দিল। হ্যাঁ রে, তোদের এখন হাসি মুখে খেতে দিচ্ছে, আর যখনই তোরা চলে যাবি তখনই আমাকে ঝাঁটা খেতে হবে। আর কিছুক্ষণ পর চন্দনের বন্ধু বান্ধব খাবার খেয়ে চলে গেলে পারমিতা তার বরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে, এমনকি তাকে সেদিন ঘরেও ঘুমাতে দেয় না। শাশুড়ি মা এবং বড় যা দুজনে মিলে নতুন ছোট বৌমাকে আটকাতে চাইলেও পারমিতা কারোর কোনো কথা শোনে না। ফলে চন্দনকে সেদিন রাত্রিবেলা মশার কামড়ে বারান্দায় একা একা ঘুমাতে হয়। আবার পরের দিন বিকাল হতে না হতেই আজকে আমি তাড়াতাড়ি করে সব রান্না বান্নাগুলো সেরে ফেলি, কারণ রাত্রিবেলা যদি কেউ বাড়তি খেতেও আসে তাহলে আমি বলে দেবো যে আমি রান্না করে ফেলেছি, তাহলে আমাকে আর বাড়তি করে রান্না করতে হবে না। এইভাবে পারমিতা আগে আগেই নিজের পরিবারের 5 জনের জন্য রাত্রিবেলার রুটি এবং আলুর তরকারি রান্না করে ফেলে। আর সেই সময় পারমিতাকে রান্নাঘরে রান্না করতে দেখে তার বড় জা লীলা সেখানে এসে বলে, কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি রান্না করে ফেলছো কেন? রাত হতে এখনো তো অনেক দেরি, আর তুমি রাত্রিবেলার রান্না এখন বিকেল বেলাতেই করে ফেলছো? না দিদি, আসলে আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, বিশেষ করে আমার পেট খারাপ। আজকে রাত্রিবেলা রান্নাটা তাই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে আমি একটু বিশ্রাম করতে পারি। আর যা গরম পড়েছে, এখন রাত্রিবেলা রান্না করে গরমের চোটে তো ঢোকাই যায় না। তোমার যখন এতই শরীর খারাপ, তাহলে আমাকে বলতে পারতে, আজকে রাত্রিবেলা রান্নাটা না হয় আমি তোমার হয়ে করে দিতাম। না না, ঠিক আছে, যেটার দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আর আজ অব্দি যখন রাত্রিবেলা রান্না আমিই করেছি, তাহলে আজকে শরীর খারাপের মধ্যেও আমাকেই রান্না করতে হবে, আমার কোনো অসুবিধা নেই। এই কথা শুনে লীলা রান্নাঘর থেকে চলে যায়, আর পারমিতা কোনো মতে সাধারণ রুটি এবং আলুর তরকারি করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যাবেলা মিলি দেবীর মাসি শাশুড়ি মা ফোন করে জানায় যে তারা সপরিবারে আজকে মিলি দেবীর বাড়িতে ঘুরতে আসছে, আর তারা আজকে রাত্রিবেলা মিলি দেবীর বাড়িতেই খাওয়া দাওয়া করবে। এই কথা যখন মিলি দেবী তার ছোট বৌমাকে জানায়, সেই সময়
এই বাবা, এখন কি হবে? কারণ আমি তো বিকেল বেলাতেই আমাদের 5 জনের মতো সামান্য খাবার রান্না করে ফেলেছি, আর এখন আমার খুব শরীর খারাপ। আমি আর রান্না বান্না করতে যেতে পারবো না। আপনার মাসি শাশুড়িকে বলুন কালকে আসতে, আজকে নয়। না না, এরকম আত্মীয়কে মুখের উপর বলা যায় নাকি? আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। ছোট যখন এতই শরীর খারাপ লাগছে, তখন আমি সবার জন্য রাত্রিবেলার রান্নাটা করে দিচ্ছি। আর বোন, আমি জানি তোর পেটের অবস্থা ভালো নয়, তাই তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, কেমন? পারমিতার মনের অভিসন্ধি পূরণ হয়েছে ভেবে সে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সে যখনই নিজের ঘরে বিশ্রাম করতে যাবে, সেই সময় চন্দন একেবারে নাচতে নাচতে বাড়িতে এসে ঢোকে। চন্দনের আজকে অফিসে প্রমোশন হয়েছে আর সে একেবারে ম্যানেজার হয়ে গেছে, আর সেই কারণে চন্দন খুশি মনে নাচতে নাচতে বাড়িতে ফিরে আসে। আরে বৌদি দাঁড়াও, তোমাকে এখন রান্নাঘরে যেতে হবে না, কেননা আমি আজকে রাত্রেবেলা সবার জন্য শহরের বড় রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা দিয়ে খাবার এনেছি। শুনবে আজকের মেনুতে কি কি আছে? আজকের মেনুতে আছে গরম গরম বাসন্তী পোলাও, মটন ভুনা, কষা চিংড়ি, মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরো অনেক কিছু। আমি দাদাকে বলে দিয়েছি, দাদা এক্ষুনি সব খাবার নিয়ে চলে আসবে। বা চন্দন, এ তো দারুণ খবর। তাহলে আজকে আমি রাত্রিবেলা তোমার জন্য গরম গরম রসগোল্লা বানাবো। দাঁড়াও, আমি এক্ষুনি রসগোল্লা বানিয়ে নিয়ে আসছি। আর আমাদের মাসি দিদা তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আজকে রাত্রিবেলা আসছেন। উনিও যদি এই খবর শোনেন তাহলে কিন্তু খুব খুশি হবেন। এই বলতে না বলতেই রতন সব খাবার নিয়ে একেবারে বাড়িতে এসে ঢুকে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই রাখি দেবী এবং তার পরিবারও সেখানে চলে আসে। ফলে লীলাকে আর সেদিন রাত্রিবেলা রান্না করতে হয় না। কিন্তু এত খাবার দেখে পারমিতা একেবারে লোভে পড়ে যায়, কারণ সে নিজের পরিবারকে বলে রেখেছে তার পেট খারাপ, তাই সে একটা খাবার ছুঁয়ে পর্যন্ত দেখতে পারে না। আর অন্যদিকে সবাই তার সামনেই নানান রকমের সুস্বাদু খাবার খেতে থাকে। হায়, আমার কপালটাই খারাপ। সবাই কত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার খাচ্ছে, আর আমি মিথ্যে কথা বলে মরলাম। তোদের সবকটার পেট খারাপ হবে। আমি যখন রোজ রাত্রিবেলা রান্না করি, তখন আমার বরের প্রমোশন হয় না কেন কি জানি। আমার আর ভালো লাগে না। এদের ভালো ভালো খাবার খাওয়া কিছুতেই যে আমি সহ্য করতে পারছি না। এই ভেবে পারমিতা রেগে নিজের ঘরে চলে যায়। আর রাত্রিবেলা কিছু না খাওয়ার ফলে তার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। তাই সে ঠিক করে যে সে ফ্রিজ থেকে রাত্রিবেলা খাবার চুরি করে খাবে। তাই সে যখন খাবার চুরি করতে যায়, তখন সে দেখে যে তার বড় জা লীলা আগে থেকেই তার ছোট জায়ের জন্য থালা সাজিয়ে খাবার নিয়ে বসে আছে। আর এই দেখে পারমিতা খুবই লজ্জা পেয়ে যায়। তোকে চুরি করে খেতে হবে না, আমি জানি, আমি ভালো করেই জানি। আজকে তুই রাত্রিবেলা রান্না করার ভয়ে পেট খারাপের মিথ্যা অভিনয় করেছিস। আর স্বাভাবিক, তোকে প্রত্যেকদিন এত বেশি করে রান্না করতে হচ্ছে, তোর তো কষ্ট হবেই। কিন্তু তুই একবার আমাকে ভালোবেসে বলতেই পারতিস যে দিদি আজকে রাত্রিবেলা আমি রান্না করতে পারবো না, তাহলে তো আমি এমনিতেই করে দিতাম। আর শোন, কাল থেকে কিন্তু আর কোনো মিথ্যা আশ্রয় নিবি না, কেমন? আর আয়, আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি, বস এখানে। লীলার মুখে এমন কথা শুনে পারমিতার চোখে জল চলে আসে, আর সে টেবিলে বসে খাওয়া শুরু করে দেয়। পরের দিন থেকে পারমিতা আর রাত্রিবেলা রান্না করতে চায় না। এখন তারা দুই বৌমা দুজনে মিলে রান্না বান্না করে। এর ফলে তাদের মধ্যে আর কখনো কোনো সমস্যারও সৃষ্টি হয় না। জানিস সঙ্গীতা, আমি ডাক্তারি পড়তে এসেছি ঠিকই, কিন্তু আমি ডাক্তার হতে চাই না। আমার তো ইচ্ছা স্টোরি রাইটার হওয়ার। শুধুমাত্র বাবা মায়ের খুশির জন্য আমি ডাক্তারি পড়তে এসেছি। একবার যেমন তেমন করে ডাক্তারিটা পাশ করে যাওয়ার পর আমি তো স্টোরি লেখা শুরু করব। কিন্তু আমি ইউনিক ধরনের রিয়েলিস্টিক কোনো ঘটনা নিয়ে স্টোরি লিখতে চাই। তবে এমন কিছু এখনো পর্যন্ত আমার মাথাতে আসেনি। আর তুই তো গোল্ড মেডালিস্ট হবি, তুই ডাক্তার হওয়ার পর কি করবি শুনি? ধ্যাত, গোল্ড মেডালিস্ট হবো কে বললো তোকে? এগুলো এত সহজ নয়, বুঝেছিস? আমি তো একজন ভালো ডাক্তার হতে চাই। আর ডাক্তার হওয়ার পর আমি মানুষের সেবা করব। যাদের চিকিৎসা করার টাকা থাকবে না, তাদেরকেও আমি ফ্রিতে সেবা করব। আর হ্যাঁ, আমি ডাক্তার হওয়ার পর কোনো বাচ্চা মেয়েকে মায়ের গর্ভে মরতে দেব না। এখনো আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা মেয়ে সন্তান জন্মানোর আগেই গর্ভে মেরে দেয়, অথবা তাদেরকে অন্য কোথাও ফেলে দেয়। এসব তুই কি বলছিস? এখন আর এরকম হয় না। আমি একজন মেয়ে, তুই একজন মেয়ে, আমাদের জীবন কতটা সুন্দর বলতো? আমাদের বাবা মা কি আমাদেরকে মেরে ফেলেছে? এগুলো আগেকার যুগেই হতো, এখন এসব হয় না। কে বলেছে এখনকার যুগে এরকম হয় না? আমার নিজের সঙ্গে এরকম হয়েছে। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলে আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আজকে যে আমি শুধুমাত্র বেঁচে আছি, এত সুন্দর একটা জীবন পেয়েছি, শুধুমাত্র আমার বড় দিদির জন্য। আমি তো আমার নিজের মাকে কখনো চোখেও দেখিনি, কিন্তু আমার কাছে আমার বড় দিদি হলো আমার মা। সঙ্গীতার কথা শুনে রিম্পা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে সঙ্গীতাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই রিম্পার ফোনে হসপিটাল থেকে একটা ফোন আসে। সঙ্গীতা, এখনই আমাদের হসপিটালে যেতে হবে, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি চল।
এই বলে রিম্পা এবং সঙ্গীতা তাড়াতাড়ি করে তাদের ড্রেস চেঞ্জ করে হসপিটালে চলে যায়। আসলে রিম্পা এবং সঙ্গীতা দুজনেই এমবিবিএস পড়তে এসেছিল, আর তারা হোস্টেলের একই রুমের রুমমেট হিসেবে থাকতো। এখন তাদের এমবিবিএস এর ফাইনাল সেমিস্টার চলছিল, সেই কারণে এখন তাদের প্রায় দিনই সরকারি হাসপাতালে ডিউটি পড়ে। আর আজকেও হসপিটাল থেকে ফোন আসায় তারা দুজনেই তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে পৌঁছায়। সঙ্গীতা, তাড়াতাড়ি চল, দেখ না একজন মা এসেছে। ও বলছে ও কিছুতেই ওর গর্ভের সন্তানকে জন্ম দিতে চায় না। ওর সন্তান যাতে গর্ভেই মারা যায় সেই কারণে ও কিছু একটা খেয়ে ফেলেছে। ওর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, প্লিজ তুই কিছু একটা কর। এই শুনে সঙ্গীতা সেই গর্ভবতী মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে ঢুকে পড়ে। রিম্পাও তার সঙ্গে অপারেশন থিয়েটারেই থাকে। 1 ঘন্টা পর সঙ্গীতা বহু কষ্ট করে সেই মহিলা ডেলিভারি করতে সক্ষম হয়। সেই মহিলা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু নিজের বাচ্চা মেয়ের মুখ দেখে সে কিছুতেই খুশি হতে পারে না। সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে এই বাচ্চাটার কপাল আমার মতোই খারাপ, আমার সাথে এমন কিছু একটাই ঘটেছিল। এই যে তুমি দেখো তো, তুমি কত সুন্দর বাচ্চা মেয়ে জন্ম দিয়েছো, আর তুমি এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন শুনি? আমি মেরে ফেলতে চাইনি ম্যাডাম, কোনো মাই ইচ্ছা করে নিজের মেয়েকে মেরে ফেলতে চাই না। আমার শ্বশুরবাড়ির পরিবার আমার মেয়েকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। আসলে ওরা আগে থেকেই জেনে নিয়েছিল যে আমি মেয়ে সন্তানের জন্ম দেব। আমার গর্ভেই আমার মেয়েকে মেরে ফেলার জন্য ওরা নানান রকম চেষ্টা করেছে। এমনকি আমি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতেও পালিয়েছিলাম, তবু আমি শেষ রক্ষা পাইনি। আমাকে জোর করে কিছু একটা খাইয়ে দিয়েছিল যাতে আমার মেয়ে আমার গর্ভেই মারা যায়। বুঝলাম, এই সমস্ত নিষ্ঠুর মানুষের জেল হওয়া দরকার। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? তোমার বাচ্চা মেয়ে তো পৃথিবীতে চলে এসেছে, এবার তোমার কি সিদ্ধান্ত? আমি আমার বাচ্চা মেয়েকে মানুষ করতে চাই ম্যাডাম, আর আমি চাই আমার মেয়ে আপনার মতোই একদিন বড় ডাক্তার হোক। তাহলে তো তোমাকে লড়াই করতে হবে, পুরো পৃথিবীর সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তবেই তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারবে। ঠিক যেমনটা আমার মা আমার জন্য লড়াই করেছিল। আমার মায়ের জন্যই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আচ্ছা সঙ্গীতা, তুই তখন কিছু একটা বলছিলি, তোর বড় দিদি হলো তোর মা। তুই কি এখনো তোর বড় দিদির কথাই বলছিস? তোকে মানুষ করার জন্য তোর বড় দিদি কি এমন লড়াই করেছে শুনি, যে তুই তোর বড় দিদিকে মা বলে ডাকছিস? রিম্পার কথা শুনে সঙ্গীতার চোখে জল চলে আসে। সঙ্গীতা রিম্পাকে তার জীবনের দুঃখময় কাহিনী বলতে শুরু করে। আজ থেকে 30 বছর আগের কথা। সঙ্গীতার বাবা মদন এবং মা কমলার বিয়ে হয়। মদনের পরিবার পুরানো চিন্তাধারায় বিশ্বাসী ছিল। বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই কমলা একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। সেই মেয়ে সন্তানকে দেখে মদনের পরিবার অর্থাৎ মদনের বাবা মা এবং আত্মীয় স্বজন সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা কমলাকে আবার যত তাড়াতাড়ি সম্ভব গর্ভবতী হওয়ার পরামর্শ দেয়, যাতে কমলা দ্বিতীয়বার অন্তত ছেলে সন্তানের জন্ম দিতে পারে। বছর 1.5-2 মধ্যেই কমলা আরো একবার গর্ভবতী হয় এবং সে আবার আর একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এবার কমলার শ্বশুরবাড়ির পরিবার তার উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। 2 বার মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস তুই, তৃতীয়বার যদি তোর মেয়ে হয়েছে সেই মেয়েকে কিন্তু আমরা আর বাঁচিয়ে রাখবো না। তোর মেয়েকে আমরা মেরে ফেলবো, কারণ এত মেয়ের বোঝা মাথায় নিয়ে আমার ছেলে চলতে পারবে না। এই শুনে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। কমলা শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে এবার যেন তার পুত্র সন্তানই হয়, কারণ সে কোনোভাবেই তার মেয়ে সন্তানের মৃত্যু দেখতে পারবে না। কিন্তু 2 বছরের মধ্যে কমলা আবার একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। কমলার 3য় নম্বর মেয়ে সন্তানটাই হলো সঙ্গীতা। বাচ্চা মেয়ে সঙ্গীতাকে মেরে ফেলার জন্য মদনের পরিবার উঠে পড়ে লাগে। এর ফলে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। তখন কমলার বড় মেয়ে জয়িতার বয়স প্রায় 6 বছরের কাছাকাছি। জয়িতা তার মাকে কান্নাকাটি করতে দেখে বলে, মা তুমি বোনকে আমার কাছে দাও। বোন যদি বাড়িতে থাকে তাহলে ঠাম্মি বোনকে মেরে ফেলবে। তুমি বোনকে আমার কাছে দিয়ে দাও, আমি বোনকে অনাথ আশ্রমে দিয়ে আসছি। ওখানে থাকলে আমার বোন বেঁচে যাবে, আর এটাই আমাদের জন্য অনেক। তুই ঠিক বলেছিস জয়িতা, তুই যা, তাড়াতাড়ি সঙ্গীতাকে নিয়ে পালিয়ে যা, আর কোনো ভালো অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে দিয়ে আসবি। এই শুনে জয়িতা তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সে এক অনাথ আশ্রমে সঙ্গীতাকে রেখে বাড়িতে ফিরে আসে। জয়িতা বাড়িতে এসে দেখে পরিবারের সকলে মিলে কমলাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে। এই শয়তান মেয়ে, বল বল তুই তোর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? যদি না বলেছিস আমি তোকে মেরেই ফেলবো। যদি না বলেছিস
আজকে আমি তোর প্রাণ নিয়ে নেব। কোথায় রেখেছিস তোর মেয়েটাকে বল। বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি জানি না কিছু। তুই যতক্ষণ না সত্যি কথা বলবি ততক্ষণ তোর উপরে অত্যাচার চলবে। তোকে মারতে মারতে আজকে আমি মেরেই ফেলে দেব। এই বলে মোহনা দেবী তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে থাকে। সে কমলাকে মারতে মারতে পুরোপুরি আধমরা করে দেয়। নিজের মায়ের এরকম অবস্থা দেখে জয়িতা চুপ করে থাকতে পারে না। জয়িতা তখনই একটা বুদ্ধি খাটায় যাতে সে তার মাকে রক্ষা করতে পারে। ঠাম্মি, মা সত্যিই জানে না বোন কোথায় আছে। আসলে আমি আমার ওই বোনকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি, কারণ ওই বাচ্চা মেয়েটাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। মা কিছুতেই ছেলে সন্তানের জন্ম দিতে পারে না, আর মা তো ওই বাচ্চা মেয়েটাকে মারতে চাইছিল না। সেই কারণে আমি নিজেই লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে এসেছি। আমি ঠিক করেছি তো বলো ঠাম্মি, আমি বেশ করেছি না? এই শুনে কমলা দেবী খুবই খুশি হয়। সে মনে করে জয়িতা হয়তো সত্যি কথাই বলছে। একদম খুব ভালো করেছিস, তুই একদম আমার মতো হয়েছিস। যাক, শেষ পর্যন্ত বাড়ি থেকে আপদ বিদায় হলো। আর এই যে এবার যদি তোর ছেলে সন্তান না হয় তাহলে তোকেও মেরে ফেলবো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। সঙ্গীতা তার মায়ের এরকম অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। কমলার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেদিনের পর থেকে কমলা নিজের পায়ে আর উঠে দাঁড়াতে পারে না। শাশুড়ি মায়ের মারের আঘাত তাকে দিনরাত প্রচন্ড কষ্ট দেয়। এর ফলে মাত্র 10-15 দিনের মধ্যেই কমলা মারা যায়। মা মারা যাওয়ার পর জয়িতা এবং তার বোন দীপান্বিতা খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হতে থাকে। তারা মেয়ে বলে সবসময় তাদেরকে অভাব এবং অবহেলা সহ্য করতে হয়। তারা যখন বড় হয়ে ওঠে তাদের দুজনকে বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি যে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর জয়িতা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। আমি এবার আমার মনের ইচ্ছে পূরণ করব। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি অনাথ আশ্রম থেকে আমার বোনকে এবার নিজের বাড়িতে নিয়ে আসবো, কারণ আমার বোনকে আমি আর কোনো রকমের কষ্ট পেতে দেখতে পারবো না। এই বলে জয়িতা অনাথ আশ্রমে যায়। আসলে জয়িতা মা মারা যাওয়ার পর থেকেই মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ওই অনাথ আশ্রমে নিজের ছোট বোনের সঙ্গে দেখা করতে যেত। সঙ্গীতা তার থেকে দূরে থাকলেও সে সবসময় সঙ্গীতাকে নিয়ে দুশ্চিন্তা করত। আর এখন যেহেতু জয়িতার আলাদা একটা সংসার হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের ছোট বোনকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখবে। এই আশা নিয়ে জয়িতা সঙ্গীতাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কিন্তু এটা দেখে জয়িতার স্বামী রাকেশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি ভাবলে কি করে তোমার বোনকে আমরা বাড়িতে জায়গা দেব? কিছুতেই না। তোমার বোন এই বাড়িতে থাকবে না। আর তোমার যদি তোমার বোনকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। এই শুনে জয়িতা এবার প্রতিবাদে গর্জে ওঠে। ঠিক আছে, আমি এবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা মেয়েদেরকে কি মনে করেছো? তোমাদের হাতের পুতুল? তোমরা যা বলবে তাই শুনতে হবে? মেয়েদের জীবনে বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করে দেখাবো। তাতে যদি আমাকে পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে হয় আমি তাই করব। এই বলে জয়িতা তার শ্বশুর বাড়ি ছেড়ে এবং তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একটা ভাড়া ঘর নিয়ে তার ছোট বোন সঙ্গীতাকে নিয়ে থাকতে শুরু করে। জয়িতা কোনো রকমে একটা কাজ জোগাড় করে। সে দিনরাত পরিশ্রম করে সঙ্গীতাকে লেখাপড়া শেখায়। প্রতিটা মুহূর্তে জয়িতা তার ছোট বোনকে একেবারে মায়ের মতো করে আগলে রাখে। সঙ্গীতা তার বড় দিদির মধ্যে নিজের মাকে দেখতে পায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সঙ্গীতা MBBS পড়ার জন্য অন্য শহরে চলে যায়। সেখানে এসে সে বড় ডাক্তার হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করতে থাকে। তাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে জয়িতা তাদের কলেজে প্রথম স্থান অধিকার করে আর তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হয়। গোল্ড মেডেল পাওয়ার পর সঙ্গীতাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার মা যদি আমার পাশে না থাকতো, আমার মা যদি আমাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়াই না করতো, তাহলে আজকে আমি এখানে কখনোই থাকতে পারতাম না। তাই এই গোল্ড মেডেলের অধিকারী আমি নই, শুধুমাত্র আমার মা। আমি আমার মাকে স্টেজে ডাকতে চাই। দিদি, তুমি স্টেজে এসো প্লিজ। সঙ্গীতার কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। দর্শকবৃন্দ আরো বেশি অবাক হয় যখন তারা সঙ্গীতার দিদি জয়িতাকে দেখে। কারণ জয়িতাকে দেখে খুব ভালো মতোই বোঝা যায় সে কোন রকম ভাবে সঙ্গীতার মা হতে পারে না। কারণ জয়িতা মাত্র সঙ্গীতা থেকে 6 বছরের বড় ছিল। জয়িতা স্টেজের উপর উঠে এলে সঙ্গীতা নিজের গলার গোল্ড মেডেল খুলে জয়িতার গলায় পরিয়ে দেয়। এই দেখে সকল দর্শকবৃন্দ জোরে জোরে হাততালি দিতে থাকে।
দর্শকবৃন্দকে উদ্দেশ্য করে সঙ্গীতা তার জীবনের কথা সকলকে বলে। জয়িতা এবং সঙ্গীতার জীবনের লড়াইয়ের কথা শুনে সকলে জোরে জোরে হাততালি দিতে শুরু করে।